আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। যুক্তরাষ্ট্র বলেছে মস্কো কেবল শত শত ইরানি ড্রোনই পায়নি, বরং রাশিয়ার অভ্যন্তরে থেকে সেগুলো তৈরি করতে ইরানের সঙ্গে কাজ করছে। ওয়াশিংটন বলেছে এটি দুই দেশের মধ্যে ক্রমশ গভীর হয়ে ওঠা সামরিক অংশীদারিত্বের লক্ষণ। রাশিয়ার আলাবুগা স্পেশাল ইকোনমিক জোনে ইউএভি বা মানববিহীন আকাশযান উৎপাদন কেন্দ্রের পরিকল্পিত অবস্থানের স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি বলেছেন, বর্তমানে ব্যবহৃত ড্রোনগুলো ইরানে তৈরি করা হয়েছে। এগুলো কাস্পিয়ান সাগর পেরিয়ে ইরানের আমিরাবাদ থেকে রাশিয়ার মাখাচকালাতে পাঠানো হয়। তারপর ইউক্রেনের বিরুদ্ধে রুশ বাহিনী এগুলো ব্যবহার করে। জন কার্বি শুক্রবার বলেন, আলাবোগায় পরিকল্পিত প্ল্যান্টের জন্য ইরান বস্তুগত সহায়তা দিচ্ছে। আগামী বছরের শুরুতেই প্ল্যান্টটি কার্যক্রম শুরু করতে পারে। তিনি বলেন, রাশিয়ার অভ্যন্তরে ড্রোন উৎপাদন কাজে ইরানের সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততায় আমরা উদ্বিগ্ন। তিনি বলেন, রাশিয়া যেহেতু ইরানি ড্রোন প্রধানত শাহেদ 136 ক্রয় করে, এর বিপরীতে রাশিয়া ইরানকে ক্ষেপণাস্ত্র, ইলেকট্রনিক্স এবং বিমান প্রতিরক্ষা সহ নজিরবিহীন প্রতিরক্ষা সহযোগিতা প্রদান করছে। তিনি বলেন, তেহরান বিলিয়ন বিলিয়ন ডলারের অতিরিক্ত রুশ সমরাস্ত্র কিনতে চাইছে। এর মধ্যে রয়েছে অ্যাটাক হেলিকপ্টার, রাডার এবং YAK-130 যুদ্ধ প্রশিক্ষণ বিমান। ইরানের শাহেদ ড্রোন আত্মহত্যা বা কামিকাজে ড্রোন নামে পরিচিত। লক্ষ্য বস্তুতে আঘাত হানার পর এটি নিজেও ধ্বংস হয়ে যায়। এর পরিচালন পরিসীমা প্রায় 2000 কিলোমিটার। এটি বিস্ফোরকে ভর্তি থাকে এবং লক্ষ্য বস্তুতে নির্দেশিত হতে পারে। ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহারের কথা অস্বীকার করে আসছে রাশিয়া। রাশিয়া জানিয়েছে ইরান তাদের কাছে ড্রোন পাঠিয়েছে, তবে তা 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার আগে। তেলের দাম কমানো নিয়ে বিরোধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে বড় অর্থনৈতিক যন্ত্রণার মুখোমুখি করার হুমকি দিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। একটি ক্লাসিফাইড মার্কিন গোয়েন্দা নথি থেকে এ তথ্য জানা গেছে। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, গত শরতে যখন একদিকে জ্বালানির উচ্চমূল্য, অন্যদিকে দ্রুত এগোতে থাকা মার্কিন নির্বাচন, এই জটিল সময়ে তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছিল সৌদি। এই সিদ্ধান্তের কারণে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি প্রকাশ্যে সৌদি আরবের উপর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাইডেনের হুমকির পর সৌদি সরকার কূটনৈতিক বিবৃতির মাধ্যমে বিনীতভাবে এর প্রতিক্রিয়া দেখিয়েছিল। কিন্তু পর্দার আড়ালে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দশকের পুরনো সম্পর্ক ছিন্ন করার পাল্টা হুমকি দিতে ইতস্তত হননি। ওয়াশিংটন পোস্টের হাতে আসা এই ক্লাসিফাইড নথি অনুযায়ী তেলের উৎপাদন কমানোর বিরুদ্ধে ব্যবস্থা নিলে যুক্তরাষ্ট্রকেও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করা হবে বলে জানিয়েছিলেন তিনি। ওয়াশিংটনের বিরুদ্ধে বড় অর্থনৈতিক প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সৌদি যুবরাজ বলেছিলেন তিনি আর মার্কিন প্রশাসনের সঙ্গে লেনদেন করবেন না। দৈনিকটি জানিয়েছে, ক্রাউন প্রিন্স কি সরাসরি কোনো মার্কিন কর্মকর্তাকে এই হুমকি দিয়েছিলেন, নাকি আড়ি পাতার মাধ্যমে মার্কিন কর্মকর্তারা এই হুমকির বিষয় নিশ্চিত হয়েছিলেন তা স্পষ্ট নয়। খবরে বলা হয়, 8 মাস পেরিয়ে গেলেও এখনও সৌদি আরবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি বাইডেন, কিংবা মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা থেকে বিরত থাকেননি মোহাম্মদ বিন সালমান। দৈনিকটিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং মোহাম্মদ বিন সালমানের মধ্যকার সাম্প্রতিক বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরা হয়, যেখানে দুই পক্ষের পারস্পরিক স্বার্থ নিয়ে খোলামেলা ও আন্তরিক পরিবেশে আলোচনা হয় বলে জানায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এদিকে চীন ও রাশিয়ার সঙ্গে সহযোগিতা বা ঘনিষ্ঠতা কমানোর মার্কিন আহ্বান নাকচ করে দিয়েছে সৌদি এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যান্য সরকার। এ সম্পর্কে নিউ ইয়র্ক টাইমস লিখেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তার সঙ্গীরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে জানিয়ে দিয়েছেন তারা ক্ষমতার বৈশ্বিক দ্বন্দ্বে কোনো একটি পক্ষের সমর্থক হতে চান না, বরং ক্ষমতাধর সব পক্ষের সঙ্গে সম্পর্ক রক্ষার সুফল বা সুবিধা পেতে চান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের বৈঠকে যোগ দেন, যাতে রিয়াদ ওয়াশিংটন সম্পর্কে গত 1 বছরে যে টানাপোড়েন দেখা দিয়েছে তা কমানো যায়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর হয় আমাদের বন্ধু থাকবে, না হয় শত্রু শিবিরে যোগ দেবে, পশ্চিমাদের এমন বাধ্যবাধকতা সৌদি সরকার মানতে রাজি নয় বলে নিউ ইয়র্ক টাইমসের প্রবন্ধে মন্তব্য করা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, বাণিজ্য ক্ষেত্রে
চীন আমাদের সবচেয়ে বড় শরিক, তাই স্বাভাবিকভাবেই চীনের সঙ্গে আমাদের ব্যাপক লেনদেন ও অভিন্ন অবস্থান থাকবে। তিনি একই সঙ্গে একাধিক বা বহু বন্ধু রাষ্ট্রের সঙ্গে লেনদেন ও সহযোগিতা রাখা সম্ভব বলেও উল্লেখ করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনীয় সেনারা পাল্টা হামলা শুরু করেছে এবং মস্কোর প্রতিরক্ষা লাইনের দৃঢ়তার কারণে তারা উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। শুক্রবার সোচিতে সাংবাদিকদের তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলতে পারি পাল্টা হামলা শুরু হয়েছে। তারা যে কৌশলগত অস্ত্রের মজুদ ব্যবহার করছে তাতে তা বোঝা যাচ্ছে। পুতিন বলেন, ইউক্রেনের সেনারা একটি জায়গায়ও তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। আল জাজিরা জানিয়েছে, ফ্রন্ট লাইন থেকে নিরপেক্ষ কোনো খবর না আসা এবং কিয়েভ তার সামরিক অভিযান সম্পর্কে তেমন কিছু না বলায় পুতিনের এই দাবির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ইউক্রেন কর্তৃপক্ষ পাল্টা হামলা শুরুর কথা স্বীকার কিংবা অস্বীকার কিছুই করেনি। তবে বিভিন্ন সূত্র বলছে, পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলের ফ্রন্ট লাইন ধরে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর তীব্র লড়াই চলছে। এদিকে আগামী মাসে বেলারুশে রাশিয়ার ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে বলে ঘোষণা করেছেন পুতিন। সোচিতে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের পর শুক্রবার তিনি সাংবাদিকদের কথা জানান। পুতিন বলেন, পরমাণু অস্ত্র রাখার জন্য বিশেষ সংরক্ষণাগার তৈরির কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে এসব অস্ত্র বেলারুশে পাঠানো হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো বলেছে, রাশিয়া সফলভাবেই ইউক্রেনের পাল্টা হামলা প্রতিহত করছে। ধ্বংসপ্রাপ্ত জার্মান লেপার্ড ট্যাঙ্কের ছবি ছাপিয়ে সংবাদ মাধ্যমটি বলেছে, জয় পাওয়া কিয়েভের জন্য সহজ হবে না। এদিকে শনিবার ভোরে দক্ষিণ ইউক্রেনের বন্দর নগরী ওডেসাতে সিরিজ বিস্ফোরণ হয়েছে। দিনিপ্রো এবং খার্কিভ থেকেও বিস্ফোরণের খবর এসেছে। শুক্রবার সন্ধ্যায়ও ওডেসায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইউক্রেনীয় মিডিয়াগুলো বলেছে, সিরিজ বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেন নিয়ন্ত্রিত জাপোরিজিয়া। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে 41 বছর বয়সী হাফিজা গায়ে এরকানকে নিয়োগ দিয়েছেন। এর মাধ্যমে প্রথম নারী গভর্নর পেল সেন্ট্রাল ব্যাংক অফ টার্কি। এরকান তুরস্কে তেমন পরিচিত না হলেও মার্কিন কর্পোরেট জগতে বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী। সংকটে থাকা তুর্কি অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে ধারণা করা হচ্ছে। 1982 সালে ইস্তানবুলে জন্ম নেয়া এরকান আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিনিয়োগ, ঝুঁকি ব্যবস্থাপনা, প্রযুক্তি, ডিজিটাল উদ্ভাবনের মতো কাজে মার্কিন কর্পোরেট দুনিয়ায় বেশ পরিচিত। প্রকৌশলী বাবা মায়ের সন্তান এরকানের মাধ্যমিক শিক্ষা তুরস্কের শীর্ষস্থানীয় ইস্তানবুল হাই স্কুলে সম্পন্ন হলেও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুল এবং স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অফ বিজনেস থেকে বিজনেস প্রোগ্রাম সম্পন্ন করেন তিনি। এরকান এরই মধ্যে বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক, গোল্ডম্যান স্যাক্স, ফার্স্ট রিপাবলিকান ব্যাংক, ক্রেইন নিউ ইয়র্ক বিজনেস ও সান ফ্রান্সিসকো বিজনেস টাইমসের মতো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন। ধারণা করা হচ্ছে, তুর্কি কেন্দ্রীয় ব্যাংকে এরকানের নিয়োগে মুখ্য ভূমিকা রেখেছেন নতুন অর্থমন্ত্রী মেহমেত সিমসেক। দেশটির অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে অর্থোডক্স অর্থনীতির প্রবক্তা সিমসেককে নিয়োগ দেন এরদোয়ান। নিয়োগের আগেই প্রধান আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সংস্কার আনার স্বাধীনতা চেয়েছিলেন সিমসেক। মালয়েশিয়ায় সংস্কারের প্রয়োজনীয়তার কথা আবার বলেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, মালয়েশিয়াকে সংস্কারের মাধ্যমে বদলাতে হবে, তা না হলে দেশটি টিকবে না। আল জাজিরার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ভিত্তিক এক সাপ্তাহিক অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তিনি মনে করেন যখন দেশ পরিচালনার কথা আসে তখন পরিবর্তন করার দায়িত্বটাও তার উপর বর্তায়, কারণ মালয়েশিয়া কিছুটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। আনোয়ার বলেন, একটি সুস্পষ্ট রাজনৈতিক অঙ্গীকার ও পরিবর্তনের সংকল্প না থাকলে আমি মনে করি না যে মালয়েশিয়া টিকে থাকবে। মালয়েশিয়াকে জাতিভিত্তিক থেকে চাহিদা ভিত্তিক ইতিবাচক অর্থনীতিতে রূপান্তরের ব্যাপারে আনোয়ার তার অঙ্গীকারের কথা দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন। মালয়েশিয়া একটি বহু জাতিগোষ্ঠীর দেশ। জাতিগত ও ধর্মীয় বিষয়গুলো মালয়েশিয়ায় বহুদিনের পুরনো সমস্যা। 2022 সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হওয়া 75 বছর বয়সী আনোয়ার ইব্রাহিম বলেন, তিনি তার দেশে সংস্কার আনার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেও প্রতিশ্রুতিবদ্ধ। অখণ্ড ভারতের মানচিত্র নিয়ে নেপালে বিতর্ক নতুন গতি পেয়েছে। রাজধানী কাঠমান্ডু শহরের মেয়র বলেন্দ্র শাহ বৃহস্পতিবার তার দফতরে অখণ্ড নেপালের একটি মানচিত্র রেখেছেন।
নেপালের এই প্রাচীন মানচিত্র দেখিয়েছে ভারতের কিছু অংশ নেপালের মধ্যে পড়ে। বিষয়টি নিয়ে বিতর্ক এতটাই তীব্র হয়েছে, দেশের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড নেপালের সংসদে এক বিবৃতিতে বলেছেন, বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে তার আগেই কথা হয়েছে। ভারতের তরফে জানানো হয়েছে এটি একটি সাংস্কৃতিক মানচিত্র, রাজনৈতিক নয়। এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেন কাঠমান্ডুর মেয়র। বর্তমানে দক্ষিণ ভারত সফররত বলেন্দ্র শাহ তার দফতরের কর্মীদের ফোন করে অখণ্ড নেপালের একটি মানচিত্র তার অফিসে রাখার নির্দেশ দেন। অতীতে পশ্চিমবঙ্গে নেপালের উপদূতাবাসে নিযুক্ত সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মী এ তথ্য জানিয়ে বলেন, বিষয়টি নেপালে আলোড়ন সৃষ্টি করেছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মী বলেন, নেপালের বিরোধী দলের নেতারা ভারতের সংসদে রাখা মানচিত্রের তীব্র বিরোধিতা করেছেন। এই বিতর্ক আরও জোরালো হয়েছে কারণ প্রধানমন্ত্রী তার বিবৃতিতে বলেছেন তিনি বিষয়টি আগেই জানতেন। বিরোধীদের প্রশ্ন, কেন তিনি আগে বিষয়টি প্রকাশ্যে আনেননি বা বিরোধিতা করেননি। গত 28 মে নয়াদিল্লিতে ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন করা হয়। সেখানে মুরালের মাধ্যমে অখণ্ড ভারতের যে মানচিত্র আঁকা হয়েছে তাতে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মিয়ানমার। ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী মুরালটিকে অখণ্ড ভারত হিসেবে বর্ণনা করেছিলেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।